হ্যালো এভরিওয়ান, পিএইচ ক্লাসেসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচের থার্ড লেকচার। এই লেকচারে আমরা পড়ব ভারতের নামকরণ, কিভাবে ভারতের নামকরণটি হয়েছে এই বিষয়ে আমরা এই লেকচারে জানবো। ঠিক আছে? তো সকলকে পিএইচ ক্লাসেসে অনেক অনেক স্বাগত। যারা তোমরা নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, এবং বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে তোমরা তোমরা আমাদের এই টেলিগ্রামের কিউআর কোডটি স্ক্যান করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। এখানে আমরা আমাদের সমস্ত নোটসগুলো পিডিএফ ফরম্যাটে দিয়ে থাকি। এখান থেকে তোমরা সেই নোটসগুলোকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, চলো আজকের এই লেকচারটি শুরু করা যাক। দেখো, আমরা যে ভারতবর্ষকে চিনি এখনকার দিনে, তাই না, সেই ভারতবর্ষর যে ম্যাপটাকে আমরা জানি, সেই ম্যাপটা কিন্তু এরম ছিল না। প্রাচীনকালে যদি আমরা লক্ষ্য করি, ভারতটি খুবই বৃহত্তম একটা এলাকা জুড়ে সেই ভারতটি ছিল। ঠিক আছে, আর সেই ভারতকে আমরা অখণ্ড ভারত হিসেবে জানি, অনেকেই শুনেছি নামটি। ঠিক আছে, এটি বিভিন্ন সম্রাট তারা বিভিন্ন সময় বিভিন্ন সীমা পর্যন্ত তারা সেই ভারতকে বিস্তার করেছিলেন। ঠিক আছে, সেই হিসেবে ভারতের একটি আলাদা মানচিত্র রয়েছে, সেটা ভারতের প্রাচীন মানচিত্র। তো এখন দেশ ভাগের পর আমাদের যে ভারতের মানচিত্র সেটি আলাদা। তো এই যে আমরা ভারত ভারত বলছি, বা ইন্ডিয়া নামটি আমরা বলছি, বা অনেকে হিন্দুস্তান নামটি বলে থাকেন, তো এই এই যে নামকরণ, এই নামকরণটি এসছে কোত্থেকে, এই বিষয়ে আমরা আজকে জানবো। দেখো, আমাদের এই ভারতবর্ষ না, কারণ ইতিহাসের ক্ষেত্রে আমরা জানি সবাই যে অনেক ক্ষেত্রেই মানে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় না, আক্রমণ হতো, রাজা রাজার যুদ্ধ, সম্রাট সম্রাট যুদ্ধ করতো, তারা নিজেদের সাম্রাজ্যকে বিস্তার করতে চাইতো, তাই না? তো যদি আমরা ভারত ভালো করে লক্ষ্য করি এই ভারতের ম্যাপটিকে বা এই ভূখণ্ডের ম্যাপটিকে, তো এখানে যদি আমরা দেখি কি না, দেখো, এগুলো তো সব সমুদ্র, এগুলো তো সব সমুদ্র, তাই না? তো প্রাচীনকালে যখন মানুষেরা যাওয়া আসা করতো বা আক্রমণগুলো করতো, তো বেশিরভাগ ক্ষেত্রে এই রাজারা তারা স্থলপথকে বেছে নিতেন, মানে ভূখণ্ড ভাগকে তারা বেছে নিতেন। অর্থাৎ তারা এই পথে ভারতে প্রবেশ করেছে। পরে ভাস্কো ডা গামা তিনি 1498 খ্রিস্টাব্দে তিনি এই কালিকট বন্দরে আসেন, ঠিকই, কিন্তু তার আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বাণিজ্য বা ব্যবসা বা সাম্রাজ্য দখলে যে লড়াইগুলো হয়েছিল, সেগুলি স্থলভূমিকে কেন্দ্র করেই হয়েছিল, এদিক দিয়েই হয়েছিল। ঠিক আছে, তো এবার যদি আমরা এখানকার ম্যাপটিকে বা ভৌগোলিক ম্যাপকে ভালো করে লক্ষ্য করি, তো আমরা দেখব একটি নদীর কথা আমরা জানবো। সেই নদী কি? সিন্ধু নদী। ঠিক আছে, তো আমরা যেটা জানলাম, তাই না, যে দেখো, একটি নাম যেটা আমরা বলছি ভারতবর্ষ, ভারতবর্ষ। এই ভারতবর্ষ নামকরণের সম্পর্কে আগে জেনে নিই। দেখো, এই ভারতবর্ষ নামটি এসছে কোথা থেকে? ভারত বা ভরত, এই ভরত নাম থেকে। এই ভরত, এই ভরত ছিল একজন রাজা, বা আমরা বলতে পারি ভরত একটি জনগোষ্ঠী ছিল, একটি জনগোষ্ঠী ছিল। এটি মহাভারতে আমরা জানতে পারি এই ভরত জনগোষ্ঠী সম্পর্কে। পরে এই ভরতের যারা বংশধর, এই ভরতের যারা বংশধর, ঠিক আছে, এই ভরতের যারা বংশধর, এই বংশধরকেই আমরা বলি ভারত। তাহলে ভারত শব্দের অর্থ হলো ভরতের বংশধর, মনে থাকবে? ঠিক। তাহলে এইভাবে করে এই ভরত শব্দ থেকে আমরা কালক্রমে যে শব্দটা পেলাম, সেটাই হচ্ছে কি ভারত বর্ষ। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা আমাদের এই ভারতবর্ষ নামটি আমরা পেয়েছি। তাহলে দেখো, যে এই ভারতবর্ষ নামটা আমরা কিভাবে পেয়েছি? ভরত নামে একজন রাজা ছিলেন বা একটা জনগোষ্ঠী ছিল, এই জনগোষ্ঠীর যারা বংশধর তাদেরকে আমরা বলতাম কি ভারত। আর এই ভারত শব্দ থেকে কালক্রমে আমরা যে শব্দটা পেলাম সেটি হচ্ছে কি ভারতবর্ষ। তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের যে নামকরণ, সেটির কাহিনী। এবার আমরা জানবো হিন্দুস্তান বা ইন্ডিয়া। দেখো, আমরা অনেকে এটিকে হিন্দুস্তান বলি, তো হিন্দুস্তান বা ইন্ডিয়া, এই নামটি আমরা সকলেই জানি। যেটি ইন্ডিয়া সেটি এখন বহু প্রচলিত, তাই না? তো এই নামটি কোত্থেকে এসছে? আগে আমরা হিন্দুস্তান সম্পর্কে জানি। দেখো, এই যেটা আমি বলছিলাম, এই ম্যাপটাকে যদি আমরা লক্ষ্য করি, দেখবে তোমরা যে আমি তো বললাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভূখণ্ডের এই সীমা বরাবর অনেকেই যারা সাম্রাজ্য দখলের জন্য এসেছিলেন, ভারতে অভিযানকারীরা, তারা এদিক দিয়ে এসেছেন। তাদের মধ্যে প্রথম এসেছিল পারস্যিক লোকরা, তারপর গ্রিক, রোমান,
কালক্রমে অনেকজন এসছেন। তারপর তুর্কি অভিযান হয়, ঠিক আছে, অনেকজন এসছেন, ইন্দো ইউরোপীয় লোক ভাষাগোষ্ঠীর লোকরা এসেছিল, ঠিক আছে। তো এদিক থেকে যখন তারা আসে, তো আমাদের ভারতে বা ভারতীয় ভূখণ্ডে মনে রাখবে প্রধানত তিনটি বড় বড় নদী রয়েছে। একটি হচ্ছে কি এই গঙ্গা নদী, একটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর একটি হচ্ছে কি সিন্ধু নদী, ঠিক আছে, বা ইন্দাস যেটাকে আমরা বলে থাকি। তো এই ইন্দাস নামটি যেটি, সেই নামটি হচ্ছে সিন্ধু, ঠিক আছে, সেই নদীটির নাম কি সিন্ধু। এই যে সিন্ধু নদী, এই সিন্ধু নদীকে ঘিরেই যাবতীয় সব কাহিনীগুলো। দেখো, যখন এদিক দিয়ে তারা এলো, তো তারা প্রথমে একটি নদী পেল, সে হচ্ছে সিন্ধু, ঠিক আছে। তো এই যে গ্রিক লোকেরা যারা ছিলেন, ঠিক আছে, এই যে পারসিক লোকরা প্রথমে যারা এসেছিল, ঠিক আছে, তো এই পারসিক লোকেরা তারা সিন্ধু, এই সিন্ধুকে তারা সিন্ধু বলতে পারতো না, ঠিক আছে। এই যে সিন্ধু আমরা বলছি কি না, এই সিন্ধুকে তারা বলতো হিদুস। কারণ কি, তাদের যে ভাষা, সেখানে এই পারস্যিক যারা ছিল, এই পারস্যিক যে লোকেরা, তাদের যে ভাষা, সেখানে দন্ত্য স এর উচ্চারণ নেই, তার পরিবর্তে আছে হ এর উচ্চারণ। তার জন্য এই সিন্ধু হয়ে গেল কি হিদুস, কারণ কি দন্তেশ্ব নেই, তার পরিবর্তে তাদের কাছে হ আছে। তার জন্য এই যে সিন্ধু কথাটা, সেটা হয়ে গেল কি হিদুস। এরপরে কারা আসলো? গ্রিকরা। গ্রিক, তারপরে রোম, ঠিক আছে। এদের আবার একটা কাহিনী, এদের আবার ভাষার মধ্যে একটা তফাৎ, পার্থক্য। তাদের ভাষায় আবার হ নেই, হ এর পরিবর্তে হস্য ই আছে, ঠিক আছে। তো এর ফলে এই যে আমাদের হিদুস, এই কথাটা হয়ে গেল কি হিন্দু, ঠিক আছে। আর এই ইন্দু থেকেই পরবর্তীতে আমাদের নামটি যেটি হয়েছে, সেটি হচ্ছে কি হিন্দুস্তান। বোঝা গেছে? তো এইভাবে এই নামকরণগুলো এসছে, ঠিক আছে। সেই হিদুস থেকে ইন্দু হয়ে তারপর হিন্দু যেটা আমরা বলি, ঠিক আছে, এইভাবে করে এসে পরে আমরা যে নামটি পাই, সেটি হচ্ছে কি আমাদের ইন্ডিয়া বা হিন্দুস্তান, আগে বলি হিন্দুস্তান, ঠিক আছে। এইভাবে নামকরণটি এসছে আমাদের হিন্দুস্তান নামকরণটি। তার মানে কি, দেখো, এই যে যারা পারস্যিক লোকেরা ছিল, তাদের ভাষা যেটি, সেই ভাষাতে কিসের উচ্চারণ নেই? দন্ত স্বকে তারা হ বলছে, দন্ত স্বর উচ্চারণ নেই, তারা ওটাকে হ বলছে। তাই এই যে সিন্ধু, এই সিন্ধু হয়ে গেল কি হিদুস, ঠিক আছে। এরপরে যারা গ্রিক, তাদের আবার হ এর উচ্চারণ নেই, হ এর বিকল্পে কি রয়েছে? হস্যই রয়েছে। এর ফলে এই যে হিদুস যে কথাটি, সেটি হয়ে গেল হিন্দুস, ঠিক আছে। আর সেই হিন্দুস থেকেই পরে পরে এলো কি ইন্ডিয়া নামকরণটি, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, এই যে আমাদের ইন্ডিয়া নামকরণটি, এই ইন্ডিয়া নামকরণটি প্রথম একজন ব্যক্তি যিনি ব্যবহার করেছিলেন, তার নাম হেরোডোটাস, হেরোডোটাস, ঠিক আছে। তার নাম কি হেরোডোটাস। আর এই হেরোডোটাস ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক, গ্রিক ঐতিহাসিক, ঠিক আছে। এই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তিনিই প্রথমে ইন্ডিয়া নামটি ব্যবহার করেছেন। ফার্স্ট তিনি এই ইন্ডিয়া নামটি ব্যবহার করেছেন। কোন নামটি? ইন্ডিয়া। বোঝা গেছে? তাহলে এই ফার্স্ট ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিলেন কে? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, ঠিক আছে। আর এই যে আমরা যাবতীয় কাহিনীটা বললাম, গ্রিক আর রোমানদের জন্যই কিন্তু আমাদের যে ইন্ডিয়া নামটি, এটি বেশি পরিমাণে প্রচলিত হয়েছে। তাহলে যে হিন্দু বা সিন্ধু, ঠিক আছে, এই যে আমরা হিন্দুস্তান বলছি, হিন্দু বা হিদুস, ঠিক আছে, বা হিন্দুস্তান, এটি কিন্তু কোনো ধর্মীয় কথা নয়, বা ধর্মীয় ভিত্তিক কোনো দেশ বা কোনো অঞ্চল বোঝায় না, ঠিক আছে। এটি কোনো ধর্মীয় ভিত্তিক কোনো অঞ্চলকে বোঝায় না। এটি একটি ভৌগোলিক বিবরণী ভিত্তিক নামকরণ। এটি এসছে কি একটি ভৌগোলিক বিবরণী, এটি একটি নামকরণ। বোঝা গেছে? কারণ কি, ভৌগোলিক অঞ্চলে একটি নদী যেখান দিয়ে বয়ে গেছে সিন্ধু নদী, সেই নদীটিকেই অনুসরণ করে এর নাম, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের যে ভারতবর্ষের যে নামকরণ। তা রাজা ভরত যিনি ছিলেন, রাজা ভরত, ঠিক আছে, এই যে রাজা ভরত,
বা ভরত একটি জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর যে বংশধর তাদেরকে আমরা বলি কি ভারত। আর এই ভারত থেকে এই নামটি এসছে কি ভারতবর্ষ। আর এই হিন্দুস্তান যে নদী, একটি নদী আছে আমাদের এখানে সিন্ধু, সে সিন্ধু নদী থেকেই হিদুস কথাটি এসছে। আর এই হিদুস শব্দটি পরে কালক্রমে যে তাদের যে ভাষা, যেমন কারো ক্ষেত্রে দন্তেস্ব উচ্চারণ হ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সিন্ধুটা হিদুস হয়ে গেল। এরপর গ্রিক আর রোমান যারা, তাদের আবার হ নেই, হটা হয়ে গেল কি হস্য ই। তাহলে এক্ষেত্রে এই যে হিদুস বা ইন্দুস কথাটি, সেটি হয়ে গেল কি হিন্দু বা ইন্দু। আর সেখান থেকেই পরে হিন্দুস্তান শব্দটি আমরা পেয়ে থাকি। তো এইভাবেই আমাদের যে ভারতবর্ষের বা ইন্ডিয়ার নামকরণগুলি রয়েছে সেগুলিকে আমরা পেয়েছি। বোঝা গেল? ঠিক। এবার মনে রাখবে যে আরেকটি গ্রন্থ আছে, একটি অজ্ঞাতনামা একটি লেখক, ঠিক আছে, তার যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে হুদুদ অল আলম। হুদুদ অল আলম। এই গ্রন্থে পরে আমরা এই যে হিন্দুস্তান, এই হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝাবো, বুঝতে পারবো। ঠিক আছে, তিনিই প্রথম সমগ্র এই যে ভারত, সেটিকে তিনি এই হিন্দুস্তান শব্দ দিয়ে বুঝিয়েছিলেন। ঠিক আছে, তো এই গ্রন্থটির নামটা একটু আমাদের মনে রাখতে হবে। তো এইভাবেই কালক্রমে আমরা এগুলো জানতে পারি। পরে যখন মুঘলরা আসলো, ঠিক আছে, তারাও এই ব্যবহারটা করলো। দেখো, হিন্দু, হিন্দু মানে এটা বোঝাই যাচ্ছে সিন্ধু নদী। আর স্থান মানে কি, সরি, এখানে হিন্দুস্থান। ঠিক আছে, তাহলে আর এই স্থান কথাটির অর্থ কি, জায়গা। তাহলে সিন্ধু তার মানে কি আসছে, সিন্ধু নদী বিধৌত অঞ্চল। তাহলে এই সিন্ধু নদী বিধৌত অঞ্চলকে আমরা বলবো কি হিন্দুস্তান। বোঝা গেছে? ঠিক। তার জন্যই দেখবে যে আমাদের এই ভারতে না অনেকজন অভিযানকারী এসছে, অনেকে এসছে, তারা এসে চলে গেছে। তার জন্যই আমাদের এই ভারত, এখানে আমরা বিভিন্ন ধর্মীয় বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। সবাই মিলেমিশে আমরা থাকি, তাই না? তো এটাই হচ্ছে এর মূল কারণ। তাহলে এই যে আমরা ভারতকে এখন দেখছি, ভারতের সাংস্কৃতিক রূপ যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এইভাবেই এসছে। ঠিক আছে, এমন নয় যে হুট করে আমাদের আগের থেকে কোনো কিছু ছিল ফিক্স, সেটাই আমাদের এখনো চলছে, সেটা না। ভারত বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে, আর সেই পরিবর্তনের রূপ কি হয়েছে বর্তমান ভারত। ঠিক আছে, আর সেটি আঞ্চলিক দিক থেকেও হতে পারে বা সাংস্কৃতিক দিক থেকেও হতে পারে। তার জন্য আমরা এত ডাইভার্সিটি আমরা লক্ষ্য করে থাকি ভারতবর্ষে। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের ভারতের নামকরণ। তো সবকিছুই এই সিন্ধু নদী, যেটি কিনা বর্তমানে এই পাকিস্তানে রয়েছে। ঠিক আছে, তো এই যে এই সিন্ধু নদী, সেখান থেকে আমাদের এই যাবতীয় নামকরণটি এসছে। তো আশা করি তোমাদের সকলেরই এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই যে তোমরা জানলে এই বিষয়টি সবাই কাছে ছড়িয়ে দাও এবং শেয়ার করো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।